গল্পের শুরু হয় গভীর রাতে একটি ঘন ও নির্জন জঙ্গলে। সেখানে আমরা এক তরুণীকে দেখতে পাই, যার পুরো শরীর রক্তে ভেজা। সে প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণে দৌড়াচ্ছিল। তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল, যেন কোনো ভয়ঙ্কর কিছু তার পিছু নিয়েছে। হঠাৎ করেই ঝোপের আড়াল থেকে এক মুখোশধারী লোক বেরিয়ে আসে এবং তার উপরে হামলা চালায়। সে নির্মমভাবে মেয়েটির শরীরে ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে, যার ফলে মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে। এত গুরুতর আঘাত পাওয়ার পরেও সে কোনোভাবে বেঁচেছিল এবং নিজেকে বাঁচানোর জন্য মাটিতে হামাগুড়ি দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। সে একটি বিশাল কুঠার তুলে নিয়ে প্রবল শক্তিতে আঘাত করে। আঘাতটি এতটাই ভয়াবহ ছিল যে মেয়েটির শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। পরের দিন সকালে একই জঙ্গলে আমরা একজন মানুষকে দেখতে পাই। তাকে দেখে মনে হচ্ছিল তিনি নিজের নিখোঁজ মেয়েকে খুঁজছেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তিনি মাটিতে রক্তের দাগ দেখতে পান। সেই দাগ দেখে তিনি ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। তার মনে সন্দেহ জাগে, হয়তো কোনো হিংস্র জন্তু তার মেয়েকে শিকার বানিয়েছে। ঠিক তখনই তিনি কাছাকাছি কারোর পায়ের শব্দ শুনতে পান। পেছনে ফিরে তাকাতেই সে কয়েকজন মেয়েকে জঙ্গলের ভেতরে হেঁটে যেতে দেখতে পায়। তাদের একজনের নাম বান আর অন্যজনের নাম জেসিকা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, লোকটি তাদের দিকে খুবই অস্বাভাবিক ও ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা মার্ক নামের এক ব্যক্তি এবং তার স্ত্রী সোফিয়াকে দেখতে পাই। তারা তাদের বন্ধুদের সঙ্গে কিছু সুন্দর সময় কাটানোর জন্য এই জঙ্গলে এসেছে। আসলে মার্ক তার কাজ নিয়ে বেশ সমস্যার মধ্যে ছিল, তাই শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে দূরে কিছুটা শান্তিপূর্ণ সময় কাটানোর জন্য এবং নিজের মনকে ভালো করার জন্য এখানে এসেছে। এদিকে বাথ এবং তার বন্ধু জেসিকাও বেশ আনন্দে ছিল। তারা জঙ্গলের সুন্দর পরিবেশ উপভোগ করছিল। আবহাওয়াও ছিল বেশ মনোরম, আর চারিদিকে পাখিদের কিচিরমিচিরের শব্দ ভেসে আসছিল। কিন্তু সেই সরল মেয়েরা কখনো কল্পনাও করতে পারেনি এই অভিশপ্ত জঙ্গলে তাদের জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এমন সময় বাথ তার বন্ধুর বোনকে ফোন করে জানায় যে সে এবং জেসিকা নির্ধারিত স্থানে পৌঁছাতে চলেছে। ফোনের ওপাশ থেকে বেথ বলে সেও খুব শীঘ্রই সেখানে পৌঁছে যাবে। তবে ফোন রাখার আগে সে বেথকে সাবধানে থাকার পরামর্শ দেয়, কারণ এই জঙ্গল হিংস্র প্রাণীতে ভরা। বাথ হেসে জবাব দেয়, আরে চিন্তা করো না, আমার সঙ্গে জেসিকা আছে। যদি কোনো বন্য প্রাণী ওকে দেখে তাহলে প্রাণীরাই ভয় পেয়ে পালিয়ে যাবে। অন্যদিকে মার্ক এবং সোফিয়া তখনও জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল বেন ও জেসিকার সঙ্গে দেখা করে একটি নির্দিষ্ট স্থানে ক্যাম্প স্থাপন করা। পথে যেতে যেতে মার্কের চোখে আরেকটি দম্পতি পড়ে যায়, যারা ইতিমধ্যে সেখানে নিজেদের ক্যাম্প লাগিয়ে ফেলেছে। তাদের দেখে মার্ক কিছুটা অসচেতন হয়ে যায়। তার মনে হয় জায়গাটি যথেষ্ট নিরাপদ এবং ভয়ের কোনো কারণ নেই। কিছুক্ষণ পর অনেক খোঁজাখুঁজির পর বেন এবং জেসিকা মার্ক ও সোফিয়ার কাছে পৌঁছে যায়। এখন শুধু তাদের দলের শেষ সদস্য বেনের আসার অপেক্ষা। সে সাইকেল চালিয়ে আসছিল এবং আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। এদিকে যে পর্যটক তার স্ত্রীকে নিয়ে জঙ্গলে ক্যাম্প করে আনন্দময় সময় কাটাচ্ছিল, সে কিছুক্ষণের জন্য ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে তাঁবু থেকে একটু দূরে চলে যায়। তার যাওয়ার খুব বেশি সময়ও হয়নি, হঠাৎ তার স্ত্রীর ভয়ানক একটা চিৎকার শুনতে পায়। চিৎকার শুনে সে আতঙ্কিত হয়ে দৌড়ে তাঁবুর কাছে ফিরে আসে, কিন্তু সেখানে এসে দেখে তার স্ত্রী কোথাও নেই। চারপাশে তাকাতেই তার বুক কেঁপে ওঠে। কিছু দূরে একটি গাছের পাশে তার স্ত্রীর মৃতদেহ পড়ে আছে। সে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। প্রিয় মানুষটির মৃত্যু মেনে নেওয়ার আগেই হঠাৎ সেই মুখোশধারী খুনি পেছনে এসে তার উপরেও হামলা চালায়। এক প্রচন্ড আঘাতে সে লোকটিকে নৃশংসভাবে হত্যা করে ফেলে। অন্যদিকে চার বন্ধু নিজেদের তাঁবু গুছিয়ে থাকার জায়গা ঠিক করছিল। ঠিক সেই সময় বেন সাইকেল চালিয়ে দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছিল, কিন্তু পথের মাঝখানে টানানো একটি লম্বা শিকলে তার চোখ পড়েনি। সাইকেলটি শিকলে ধাক্কা খেয়ে সে ছিটকে মাটিতে পড়ে যায়। প্রথমে বেনের মনে হয়েছিল হয়তো তার বন্ধুরা মজা করার জন্য এখানে ফাটটা পেতেছে। সে রেগে চিৎকার করে বলে, এটা কেমন মজা, আমার কাছে ছুরি আছে, যদি কেউ আমার কাছে আসে তাহলে কিন্তু ভালো হবে না। ঠিক তখনই তার পেছন থেকে একটি ভারী ও কর্কশ কণ্ঠ ভেসে আসে। সে বলে, এত চিৎকার করস কেন, এত হইচই কিসের? বেন পিছনে ফিরে তাকানোরও সুযোগ পায়নি। তার আগেই অজ্ঞাত সেই ব্যক্তি এসে এমন জোরালো একটা আঘাত করে যে বেন সঙ্গে সঙ্গে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে ক্যাম্পে বসে থাকা বাথ লক্ষ্য করে বেনের আসতে অস্বাভাবিক দেরি হচ্ছে। তার উপর বেন ফোনও ধরছে না। বিষয়টি নিয়ে সে বেশ চিন্তায় পড়ে যায়। সে আর অপেক্ষা না করে একাই জঙ্গলের ভেতরে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সে কাছাকাছি কোথাও ফোনের রিংটোনের শব্দ শুনতে পায়। শব্দ অনুসরণ করে ঝোপের কাছে পৌঁছাতেই সে দেখতে পায় মাটিতে বেতের ফোন পড়ে আছে, কিন্তু আশেপাশে বেনের কোনো চিহ্নও নেই। এই দৃশ্য দেখে বেতের বুক কেঁপে ওঠে। সে দৌড়ে আবারও বন্ধুদের কাছে ফিরে আসে এবং আতঙ্কিত কণ্ঠে বলে, আমি নিশ্চিত
নিশ্চিত বেনের সঙ্গে খুব খারাপ কিছু ঘটেছে, কিন্তু তার বন্ধুরা তাকে শান্ত করার চেষ্টা করে। তারা বলে, তুমি অযথাই বেশি চিন্তা করছো, এই জঙ্গল একদমই নিরাপদ। হয়তো সাইকেল চালানোর সময় বেনের ফোন পড়ে গেছে, তাই সে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। আজ রাতটা আমরা এখানেই থাকি, কাল সকালে উঠে প্রথমেই ওকে খুঁজবো। শেষ পর্যন্ত সবাই এই সিদ্ধান্তে রাজি হয়ে যায়। রাত নামার পর সবাই একসঙ্গে বসে গল্প করছিল। তখন সোফিয়া হঠাৎ একটি ভয়ঙ্কর ঘটনার কথা বলতে শুরু করে। সে বলে, আজ থেকে ঠিক 20 বছর আগে এই জঙ্গলে একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছিল। সবাই আগ্রহ নিয়ে জানতে চায় কি ঘটেছিল। তখন সোফিয়া তার গল্প শুরু করে। এই জঙ্গলে একসময় একজন কৃষক তার পরিবার নিয়ে বাস করত। একদিন থেকে সে নিজের মাথার ভেতরে একজন শয়তানের কণ্ঠ শুনতে শুরু করে। সেই কণ্ঠস্বর তাকে নিজের স্ত্রীকে হত্যা করতে উস্কানি দিত। প্রথম দিকে সে সেসব উপেক্ষা করেছিল, কিন্তু ধীরে ধীরে সেই কণ্ঠের প্রভাব এতটাই বেড়ে যায় যে একদিন সে কুঠার তুলে নিজের স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে। শুধু তাই নয়, সে এতটাই নৃশংস হয়ে গিয়েছিল যে স্ত্রীর দেহ তার নিজের ভয়ঙ্কর কাজে লাগিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, তাদের ছোট্ট মেয়েটি পুরো ঘটনা নিজের চোখের সামনেই দেখে ফেলেছিল। মেয়েটি যেন কাউকে কিছু না বলতে পারে, সেই ভয়ে সেই নিষ্ঠুর বাবা নিজের মেয়েকেও হত্যা করেছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৃষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে, কিন্তু আজও অনেকের বিশ্বাস সে আসলে মারা যায়নি। লোকমুখে প্রচলিত আছে যে 20 বছরের মধ্যে একটি নির্দিষ্ট সময়ে সে আবারও এই জঙ্গলে ফিরে আসে, আর এই জঙ্গলে আসা মানুষদের শিকার করে বেড়ায়। গল্প শেষ হতেই চারিদিকে নীরবতা নেমে আসে। বেন আরো বেশি ভয় পেয়ে যায়। তার মনে হতে থাকে হয়তো বেনও এই রহস্যময় খুনির শিকার হয়েছে। তখন সোফিয়া তাকে সান্ত্বনা দিয়ে বলে, হয়তো এসব শুধুই গুজব। আমার মাও ছোটবেলায় আমাকে ভয় দেখানোর জন্য এসব গল্প বলতো, যেন আমি কখনোই একা জঙ্গলে না যাই। কিন্তু তারা কেউই জানতো না যে সোফিয়া যখন এই গল্পটা বলছিল, ঠিক তখনই দূরে ঝোপের আড়ালে দাঁড়িয়ে সেই নরখাদক তাদের দিকে তাকিয়েছিল। সে ধৈর্য ধরে অপেক্ষা করছিল, শুধু তাদের ঘুমিয়ে পড়ার জন্য। পরের দিন সকালেই বেনের ঘুম ভাঙতেই সে অবাক হয়ে যায়। চারিদিকে তাকিয়ে সে বুঝতে পারে তাঁবুর ভেতরে সে একদম একা। তার কোনো বন্ধুই সেখানে নেই। সে আতঙ্কিত হয়ে জোরে জোরে সবার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর আসে না। কিছুক্ষণ পর সোফিয়া সেখানে এসে হাজির হয়। সে বেতকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, ভয় পেও না, আমি শুধু নদীর কাছ থেকে পানি আনতে গিয়েছিলাম। বেত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, বাকি সবাই কোথায়? সোফিয়া মাথা নেড়ে বলে, আমি জানি না। আমি যখন পানি আনতে গিয়েছিলাম তখন সবাই এখানেই ছিল। এবার দুজনের মনে হতে শুরু করে হয়তো বড় কোনো বিপদ ঘটেছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব বাকিদের খুঁজে বের করতে হবে। এদিকে গল্পের দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় সেই নরখাদক খুনির বাড়ি। সেখানে একটি পশুর খোয়ারের ভেতরে কয়েকজন মানুষকে মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তারা প্রাণপণে নিজেদের মুক্ত করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই তারা নিজেদের খুলতে পারে না। ঠিক তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করে সেই নরখাদক কৃষক। তার হাতে ছিল বিশাল একটি কুঠার। তাকে দেখে বেদ ভয়ে চোখ বন্ধ করে ফেলে এবং মৃত্যুর ভান করতে শুরু করে। মার্ক মাথা নিচু করে বসে থাকে, যেন তার ভেতরের সমস্ত সাহস শেষ হয়ে গেছে। কিন্তু জেসিকা হাল ছাড়েনি। সে কাঁদতে কাঁদতে মিনতি করে বলে, দয়া করে আমাকে মেরে ফেলো না, আমি শুধু একটা অসহায় মেয়ে, আমাকে যেতে দাও প্লিজ। জেসিকার কথা শুনে খুনি অদ্ভুতভাবে হেসে ওঠে। সে বলে, তুই ঠিক বলেছিস, তোর মতন সুন্দরী একটা মেয়েকে মেরে ফেলা সত্যি অন্যায় হবে, বরং তোকে কাঁধে তুলে নেওয়াই ভালো। তারপর জেসিকাকে কাঁধে তুলে নিয়ে খোয়ারের বাইরে নিয়ে যায় এবং বাড়ির একটি নির্জন ঘরে ঢোকে। ঘরের ভেতরে ঢুকে সে বিভিন্ন অস্ত্রের মধ্যে থেকে একটা অস্ত্র বেছে নিতে শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে একটা বড় কাঁচি হাতে তুলে নেয় এবং জেসিকার দিকে এগিয়ে আসে। কাঁচি দেখে জেসিকা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, তুমি কি নাপিত নাকি? আমার চুল কাটবে? জেসিকার কথা শুনে খুনি বিকট ভাবে হেসে ওঠে। সে বলে, তোমার কথা শুনে আমার মুড বদলে গেছে। এরপর সে অন্য একটি ধারালো অস্ত্র হাতে তুলে নেয়। অস্ত্রটি হাতে তুলে নিয়ে সে জেসিকার দিকে এগিয়ে এসে বলে, প্রস্তুত হও, আজ আমরা খুব মজার একটা খেলা খেলবো। জেসিকা কিছু বুঝে ওঠার আগেই তার উপরে প্রাণঘাতী আক্রমণ করা হয়। এরপর খুনি আবারও খোয়ারে ফিরে আসে এবং এবার সে মার্ককে নিয়ে যায়। সবকিছু দেখে বেন বুঝে যায় খুব শীঘ্রই তারও একই পরিণতি হতে পারে। সে নিজের সমস্ত
সমস্ত শক্তি দিয়ে শিকলটি খোলার চেষ্টা করতে থাকে। অবশেষে অনেক চেষ্টার পর সে নিজেকে মুক্ত করতে সফল হয়। মাটিতে পড়ে থাকা কুঠারটি হাতে তুলে নিয়ে সে ধীরে ধীরে খুনির পিছু নেয়। অন্যদিকে খুনি মার্ককে একটি চেয়ারের সঙ্গে বেঁধে রাখে। মার্ক প্রাণ ভিক্ষা চাইতে থাকে, কিন্তু খুনির মনে কোনো দয়া ছিল না। কিছুক্ষণের মধ্যেই মার্কেরও মর্মান্তিক পরিণতি ঘটে। খুনি মানুষের দেহাবশেষগুলো বড় বড় কাচের পাত্রে সংগ্রহ করে রাখতে থাকে, যাতে পরে সেগুলো ব্যবহার করতে পারে। এদিকে বেদ বাড়ির ভেতরে লুকিয়ে লুকিয়ে বের হওয়ার পথ খুঁজছিল। ঘুরতে ঘুরতে সে একটি নির্জন রুমের সামনে এসে পৌঁছায়। সেখানে একটি বড় আলমারি দেখতে পায়। আলমারি খুলতেই তার শরীর শিউরে ওঠে। ভেতরে সারি সারি কাচের পাত্র রাখা, আর সেগুলোর ভেতরে ছিল মানুষের ছিন্ন ভিন্ন দেহের অংশ। ভয়ে কাঁপতে কাঁপতে সে একটি পাত্র হাতে তুলে নেয়। ঠিক তখনই সে কাছাকাছি কারোর পায়ের শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে খুনি আবারও ফিরে আসছে। বেন দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আরো সামনে গিয়ে সে একটি বিশাল কাঠের বক্স দেখতে পায়। বক্সটির ভেতর থেকে কারোর অস্পষ্ট গুংরানের শব্দ ভেসে আসছিল। সে বক্সটি খুলতেই যাচ্ছিল, এমন সময় আবার নরখাদকের আসার শব্দ শুনতে পায়। তৎক্ষণাৎ সে পাশেই লুকিয়ে পড়ে। খুনি ঘরে ঢুকে সেই শব্দের উৎসের দিকে এগিয়ে যায়। তারপর বিরক্ত হয়ে বক্সটির ওপর আঘাত করতে শুরু করে, যেন ভেতরের শব্দ একেবারেই থেমে যায়। বেন নিঃশ্বাস বন্ধ করে লুকিয়েছিল। সামান্য নড়াচড়া করলেও সে ধরা পড়ে যেতে পারে। কিছুক্ষণ পর খুনি সেখান থেকে চলে গেলে বেদ সাহস করে বক্সটি খোলে। ভেতরের দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায়। সেখানে সেই নারী পর্যটকের নিহত দেহ পড়েছিল, যিনি আগের দিন রাতে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ঠিক তখনই বেনের মনে হয় খুনি আবারও তাদের দিকে ফিরে আসছে। সে দ্রুত পালাতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত সামনে গিয়ে দেখে আর কোনো পথ নেই। তার সামনে বন্ধ দেওয়াল, আর পেছনে দাঁড়িয়ে আছে সেই নরখাদক খুনি। খুনি ধীরে ধীরে এগিয়ে এসে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলে, অবশেষে তোমাকে ধরে ফেলেছি। এরপর সে বেনকে পালানোর আর কোনো সুযোগ দেয় না। বেন প্রাণ বাঁচানোর চেষ্টা করলেও খুনির শক্তির কাছে সে একেবারেই অসহায় হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই বেন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে অনেক খোঁজাখুঁজির পর বেত ও সোফিয়া অবশেষে সেই রহস্যময় বাড়ির সামনে এসে পৌঁছায়। তাদের কাছে বাড়িটি কোনো সাধারণ মানুষের বাড়ি বলেই মনে হচ্ছিল, তাই সাহায্য পাওয়ার আশায় তারা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ভেতরের পরিবেশটা তাদের কাছে বেশ অদ্ভুত মনে হয়। পুরো বাড়িটি ছিল নিস্তব্ধ, জরাজীর্ণ এবং পরিত্যক্ত। দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে সেখানে হয়তো কেউ বাস করেনি। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর ক্লান্ত হয়ে তারা একটু বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। বেদ সোফিয়াকে বলে, তুমি এখানেই থাকো, আমি বাইরে গিয়ে মোবাইলে নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করি। যদি নেটওয়ার্ক পাই তাহলে কাউকে ফোন করতে পারবো। বেদ বাইরে চলে যায়। সোফিয়া একাই বাড়ির ভেতরে বসে থাকে। কিছুক্ষণ পর সে ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। কৌতূহলী হয়ে সে সেই শব্দের উৎস খুঁজতে শুরু করে। শব্দ অনুসরণ করতে করতে সে একটি দেওয়ালের কাছে এসে পৌঁছায়, যেখানে একটি গোপন পথ লুকানো ছিল। কৌতূহল সামলাতে না পেরে সে সেই অন্ধকার পথ দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে যতই এগোতে লাগে তার ততই অস্থির ও ভয় লাগতে শুরু করে। হঠাৎ সে উদ্বিগ্ন হয়ে তার স্বামী মার্ককে নাম ধরে ডাকতে শুরু করে, কিন্তু সে বুঝতে পারেনি এই কাজটাই তার জীবনের সব থেকে বড় ভুল হতে চলেছে। তার কণ্ঠের শব্দ সরাসরি খুনির কানে পৌঁছে যায়। খুনি মনে মনে খুশি হয়ে ওঠে, কারণ আরেকটি শিকার নিজেই তার ফাঁদে এসে পৌঁছেছে। এদিকে সোফিয়া সেই পথ ধরে এগিয়ে যেতে যেতে পশুর খোয়ারের মতন একটা জায়গায় পৌঁছে যায়। কিন্তু তখনই দ্রুত সে একটি ভয়ঙ্কর অবয়ব দেখতে পায়। সেই নরখাদক খুনিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। ভয়ে সোফিয়া প্রাণপণে দৌড়ে পালায় এবং কাছাকাছি কাঠের একটি বড় স্তূপের আড়ালে লুকিয়ে পড়ে। সে নিঃশ্বাস আটকে চুপচাপ বসে থাকে। ভাগ্যক্রমে খুনি তাকে দেখতে পায় না এবং এখান থেকে চলে যায়। খুনি চলে গেছে ভেবে সোফিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। ধীরে ধীরে সে লুকানো জায়গা থেকে বেরিয়ে আসে, কিন্তু তার সেই স্বস্তি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়, কারণ চালাক সেই নরখাদক খুনি আসলে দূরে কোথাও যায়নি। সে হঠাৎই আবারও তার সামনে উপস্থিত হয় এবং সোফিয়াকে ধরে ফেলে। এরপর সোফিয়ারও করুণ পরিণতি ঘটে। এদিকে বাড়ির কাছেই থাকা বেত হঠাৎ একটি চিৎকারের শব্দ শুনতে পায়। সে সতর্কভাবে শব্দের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর সে এমন একটি দৃশ্য দেখে যা তার শরীর হিম করে দেয়। সে বুঝতে পারে তাদের উপরে একটি ভয়ঙ্কর বিপদ নেমে আসছে, যা তার কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। ভয়ে সে সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে, যাতে সে খুনির চোখে না পড়ে। কিছুক্ষণ পর খুনির সন্দেহ হয় যে আশেপাশে হয়তো কেউ আছে। সে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু সৌভাগ্যবশত বাদ ধরা পড়ে না। ঠিক তখনই বাদ অনুভব করে কেউ হয়তো তার মাথার পেছনে একটা বন্দুক তাক করেছে।
চমকে উঠে সে পেছনে তাকায়, দেখে অবাক হয়ে যায় এটা সেই মানুষটি যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, যেন সে তার নিখোঁজ মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল। লোকটি ইশারায় তাকে চুপ থাকতে বলে, তারপর নিরাপদ দূরত্বে নিয়ে গিয়ে ধীরে ধীরে নিজের পরিচয় দেয়। সে জানায় তারও একসময় বেনের বয়সী একটা মেয়ে ছিল, কিন্তু সেই ভয়ঙ্কর খুনি তার মেয়েকে হত্যা করেছে। সেদিনের পর থেকে তার জীবন পুরোপুরি বদলে গেছে। সে বলে, আমি এখন এসেছি শুধু একটি মাত্র উদ্দেশ্য নিয়ে, হয় ওই দানবকে শেষ করব, না হয় নিজে মারা যাব। এরপর সে বেদকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? বেদ উত্তরে বলে, আমি আমার বন্ধুদের খুঁজতে এসেছি। লোকটি চিত্ত হাসি দিয়ে বলে, তুমি এখনো তাদের খুঁজছো? তুমি অনেক দেরি করে ফেলেছো। এখন তোমার উচিত যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যাওয়া। কিন্তু বেদ ধীর কণ্ঠে বলে, আমি আমার বন্ধুদের না নিয়ে এখান থেকে যাব না। লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে হয়তো তাদের খুঁজে পেলেও পেতে পারো। ঠিক সেই মুহূর্তে হঠাৎ খুনি আবারও তাদের সামনে এসে হাজির হয়। দুজন প্রাণ বাঁচাতে দৌড়ায়। নরখাদককে সামনে দেখে বেদ এবং সেই লোকটি প্রাণপণে দৌড়াতে শুরু করে। কিছু দূরে গিয়ে বাড়ির একটি ঘরে ঢুকে তারা ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। লোকটি তার সমস্ত শক্তি দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে যাতে খুনিটি ভেতরে ঢুকতে না পারে। এরপর সে নিজের বন্দুকটি বেতের হাতে দিয়ে বলে, এতে মাত্র একটি গুলি বাকি আছে, খুব প্রয়োজন না হলে এটা ব্যবহার করো না। দরজার ওপাশ থেকে নরখাদক বারবার আঘাত করতে শুরু করে। প্রতিটি আঘাতে দরজাটি কেঁপে উঠছিল। পরিস্থিতি ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছিল। তখন লোকটি বেদকে বলে, তুমি এখনই এখান থেকে পালাও, আমি ওকে আটকে রাখার চেষ্টা করছি। নিজের মেয়ের মৃত্যু তাকে এতটাই ভেঙে দিয়েছিল যে নিজের জীবনের প্রতি তার আর কোনো মায়া ছিল না। সে চেয়েছিল অন্তত বেদ যেন বেঁচে থাকতে পারে। ব্যর্থ হয়ে বেদ সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে নরখাদক অন্য দিক দিয়ে ঘরে ঢুকে পড়ে। লোকটি নির্ভয়ে তার সামনে দাঁড়ায়। সে চিৎকার করে বলে, আমাকে মেরে ফেলো, যেমন করে আমার মেয়েকে মেরেছিলে। তার কণ্ঠে ছিল বছরের পর বছর জমে থাকা আর্তনাদ এবং ক্ষোভ, কিন্তু সেই খুনির মনে কোনো দয়া ছিল না। কিছুক্ষণের মধ্যেই সে সেই লোকটাকেও নির্মম এবং নৃশংসভাবে হত্যা করে ফেলে। এদিকে বেদ দৌড়াতে দৌড়াতে বাড়ির এমন একটি অংশে এসে পৌঁছায় যেখানে অসংখ্য মৃতদেহ লুকিয়ে রাখা ছিল। চারপাশের দৃশ্য দেখে তার বুক কেঁপে ওঠে। ভয়ে ভয়ে সে সামনে এগিয়ে যেতে থাকে। হঠাৎ সে দেখতে পায় সেখানে একজন মেয়ে এখনো জীবিত আছে। মেয়েটি বেদকে দেখেই সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। বেদ বারবার তাকে শান্ত করার চেষ্টা করে। সে সেফ ফিল করিয়ে বলে, চুপ করো, না হয় আমাদের কেউ খুঁজে পেয়ে যাবে। কিন্তু আতঙ্কিত মেয়েটি কিছুতেই নিজেকে সামলাতে পারছিল না। অবশেষে তাদের আওয়াজ শুনে খুনি আবারও সেখানে চলে আসে। বেদ দ্রুত পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে বুঝতে পারে খুনি এখনো তার পিছু নিয়েছে। সে বন্দুক তুলে শেষ গুলিটি ব্যবহার করার জন্য প্রস্তুত হয়, কিন্তু সেই নরখাদক খুব দ্রুত তার কাছে পৌঁছে যায়। ধস্তাধস্তির মধ্যে বেদ মাটিতে পড়ে যায়। পরিস্থিতি তার জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। কিন্তু হঠাৎই বেন সেখানে এসে উপস্থিত হয়। সে এখনো কোনোভাবে বেঁচে ছিল। নিজের বন্ধুকে বিপদে দেখে সে কোনো দ্বিধা না করে খুনির উপরে ঝাঁপিয়ে পড়ে। বেন প্রাণপণে লড়াই করতে থাকে যাতে বেদ পালানোর সুযোগ পেয়ে যায়, কিন্তু খুনিটি ছিল অনেক বেশি শক্তিশালী। সংঘর্ষের এক পর্যায়ে বেন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তবে তার এই আত্মত্যাগ বেদকে আরেকটি সুযোগ এনে দেয়। বাদ দ্রুত মাটিতে পড়ে থাকা বন্দুকটি হাতে তুলে নেয়। তারপর বন্দুকের শেষ গুলিটি ছুড়ে দেয়। গুলিটি সেই নরখাদকের বুকে আঘাত করে। নরখাদক মাটিতে পড়ে যায়। অনেকক্ষণ নড়াচড়া না করায় সে মনে করে অবশেষে এই ভয়ঙ্কর দানবটাকে সে মারতে সফল হয়েছে। এরপরে সে ছুটে যায় জেসিকাকে খুঁজতে, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার হৃদয় কেঁপে ওঠে। সে বুঝতে পারে জেসিকাকে আর বাঁচানো সম্ভব না। নিজের প্রিয় বন্ধুর এই করুণ পরিণতি দেখে বেদ কান্নায় ভেঙে পড়ে। তবুও সে জানতো সেখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। তাই সমস্ত ভয়ঙ্কর স্মৃতি পেছনে ফেলে সে সেই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে আসে এবং জঙ্গলের ভেতর দিয়ে সে দৌড়াতে থাকে। আর এভাবেই শেষ হয় আজকের ভয়ঙ্কর ও রোমাঞ্চকর গল্প। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।